অন্তস্থ হৃদয়ের তৃষ্ণা লেখিকা শ্রাবণী ইয়াসমিন পর্ব ১৬। রাশিয়া ড্রেভেন ম্যানশন দুপুর ৩:১০। বিলাসবহুল বসার কক্ষ। ৩ তলা ড্রেভেন ম্যানশনের প্রাসাদ সদৃশ বসার ঘরটা এখন যেন ঘন অন্ধকারে মোড়ানো কোনো নাট্যমঞ্চ। চারপাশে দাঁড়িয়ে আছে কয়েকজন কাজের লোক নিঃশব্দে, তাদের চোখে মুখে ভয়। মাঝখানে এক অদ্ভুত নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছে আনায়া, তার পাশেই জেভিয়ার গম্ভীর রক্তমাখা চোখ, ফুলে ওঠা শিরা, থরথর করে কাঁপছে তার হাত পা। ভূমিতে ছড়িয়ে আছে একটা দামি ফুলদানির ভাঙা কাজ। ক্রিস্টাল গ্লাসের রক্তজবা রঙা ফুলদানিটি ঠিক জেভিয়ারের পায়ের কাছে গুড়িয়ে গেছে, আর সেই কাচের ভাঙা টুকরোর মতোই ছড়িয়ে আছে তার ভেতরের রাগ। এক হাত দিয়ে জেভিয়ার শক্ত করে ধরে রেখেছে আনায়ার বাঁ হাত। তার সামনে দাঁড়িয়ে আছেন জন ড্রেভেন, চোয়াল শক্ত, মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সেই দৃষ্টিতে যেন প্রশ্নও আছে, আবার হুঁশিয়ারিও। অ্যারিক্স পাশে দাঁড়িয়ে মুখ থমথমে, কিছু বলতে গিয়েও যেন বলছে না। জেভিয়ার কারো দিকে তাকাচ্ছে না, তার দৃষ্টি শুধু কাচের ওপর, যেন নিজের রাগকেই দেখে নিচ্ছে সেখানে। জন ড্রেভেন শেষমেশ নিজের ভারী কণ্ঠে ঠান্ডা কিন্তু কড়া স্বরে বলে উঠলেন, তুমি লিওর সঙ্গে খারাপ আচরণ করেছো কেন জেভিয়ার? জানো না সে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আর ওর মেয়ের সাথে তো তোমার এঙ্গেজমেন্টও হওয়ার কথা ছিল। কথাটা শেষ হতেই জেভিয়ারের গর্জন করে ওঠে, আম অলরেডি ম্যারিড ড্যাড, এই প্রসঙ্গে আমি আর একটা কথাও শুনতে চাই না। বসার ঘরে মুহূর্তেই চুপচাপ নিস্তব্ধতা। জন ড্রেভেন এবার আনার দিকে তাকালেন, তার চোখের গভীরতা বোঝা যাচ্ছে না। তারপর তিনি হালকা ঠোঁট বাঁকিয়ে বলে উঠলেন, তুমি এই বাচ্চা মেয়েটাকে বিয়ে করেছো? জেভিয়ার, সত্যি বলছি, তুমি আজ আমাকে সত্যিকারের হাসালে। তিনি এবার সরাসরি আনায়ার দিকে মুখ ঘুরিয়ে বললেন, তোমার বয়স কত আনায়া? আনায়া একটু চমকে উঠল। এত কিছু ঘটে যাওয়ায় সে এখনো তার পরিচয়টা ঠিক করে কাউকে দেয়নি। তাহলে এই লোকটা তার নাম জানলো কিভাবে? একটা খটকা লাগলেও তবুও সে ভাবল জেভিয়ার নিশ্চয়ই বলেছে তাকে। আনায়া আস্তে মিনমিন করে বলে, ১৯। জন এক টুকরো ঠান্ডা হাসি হেসে জোরে বললেন, বা ৩০ বছরের ছেলে আমার ১৯ বছরের এক খুকি মেয়ে বিয়ে করে এনেছে। আর তার থেকেও বড় কথা, তুমি কোন আক্কেলে ওকে বিয়ে করলে জেভিয়ার? তুমি তো গিয়েছিলে অন্য কাজে। জেভিয়ার কিছুটা বিরক্ত হয়ে বলে, আহ ড্যাড, আমার লাইফ, এইটা তো আমি কাকে বিয়ে করব সেটা আমার ব্যাপার। এই নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আর নিজের বন্ধুকেও বুঝিয়ে বলে দিও কথাটা। নেক্সট টাইম আমাকে যদি তার মেয়ের সাথে বিয়ের কথা বলে, তাহলে তার মুখ ভেঙে আমি তার হাতে ধরিয়ে দিব, মাইন্ড ইট। এই বলেই জেভিয়ার গটগট পায়ে আনায়ার হাত ধরে উপরে চলে যায়। তখন মিস্টার লিও জেভিয়ারকে তার গাড়িতে আসতে বলেছিল মূলত ইলোরা আর জেভিয়ারের এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলার জন্য। এখন যেহেতু ওরা দেশে ফিরেছে, তিনি ভেবেছিলেন শুভ কাজটা দ্রুতই শেষ করবেন। তবে এই প্রসঙ্গে কথা ওঠাতেই জেভিয়ার রেগে গিয়ে তাকে কিছু কথা শুনিয়ে মাঝপথে গাড়ি থেকে নেমে যায়। আনায়া গোসল করে জেভিয়ারের বিশাল রুমে বিছানার উপর বসে আছে, আর আশেপাশে চোখ ঘুরিয়ে দেখছে। রুমটা আধুনিকতার নিখুঁত সংমিশ্রণ, মার্বেলে চকচকে মেঝে, দামি শ্যামল ধূসর কার্পেট, একপাশে কাচের বিশাল জানালা, যার বাইরে দেখা যায় বরফে ঢাকা মস্কোর দূরের পাহাড়। আরেক কোণায় কালো কাঠের বইয়ের তাক, সব কিছুতে যেন এলিট এক রাজকীয়তা। ছাদ থেকে ঝুলে আছে এক বিশাল জার্মান ক্রিস্টাল লাইট, হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ছে সারা ঘরে। আনায়া বিছানার উপর দুপা গুটিয়ে বসে, চারপাশটা তাকিয়ে দেখছে। জেভিয়ার রুমে নেই, সে এখন গোসলে। একটু পর ওয়াশরুম থেকে দরজা খোলার শব্দ এলো। জেভিয়ার বেরিয়ে এলো, মাথায় সাদা তোয়ালে দিয়ে ভেজা চুল মুছছে, আর শরীরে একটা সফেদ রঙের তোয়ালে শুধু কোমরের নিচে পেঁচানো। আনায়া মুহূর্তেই চোখ তুলে তাকালো, তার চোখ একদম স্থির হয়ে গেল জেভিয়ারের শরীরের ওপর। ফিটনেস করা সেই শরীর, ডিফাইন্ড অ্যাবস আর শার্প জলাইন। ভেজা চুল একপাশ হয়ে গড়িয়ে আছে, আর চুলের পানি বেয়ে পড়ছে কাঁধ হয়ে পিঠে। তার গা থেকে ফোঁটা ফোঁটা পানি বালিশের কভারে গড়িয়ে পড়ছে। পুরো দৃশ্যটাই যেন কোনো হাই ফ্যাশন ম্যাগাজিন থেকে উঠে আসা লাইভ ফ্রেম। জেভিয়ার তীক্ষ্ণ চোখে আনায়াকে পর্যবেক্ষণ করছে। আনায়া নিজেকে শুধু সফেদ রঙের তোয়ালে দিয়ে পেঁচিয়ে রেখেছে, যার ফলে তার ফর্সা হাঁটু দেখা যাচ্ছে, আর বুকের অনেকটা অংশ উন্মুক্ত হয়ে বুকের খাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। সে ধীরে ধীরে হেঁটে এসে আনায়ার সামনে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রশ্ন করল, তুমি কি আমাকে সিডিউস করার জন্য এইভাবে বসে আছো? আনায়ার চোখে চোখ রাখে। জেভিয়ারের মুখটা অস্বাভাবিক সুন্দর লাগছে। আজকালের দাড়িগুলো ছাটা, শেপ ন্যাচারাল,
হ্যান্ডসামনেস যেন আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে। আনায়া হালকা দুষ্টু চোখে তাকে এক কোণে ঠোঁট বাঁকিয়ে বলে, হ্যাঁ অবশ্যই, তুমি কি সিরিয়াস হচ্ছ নাকি? আমি তো জানি বুড়োরা সহজে সিরিয়াস হয় না। জেভিয়ার চোখ ছোট ছোট করে বলে, আমি বুড়ো? তুমি 30 বছরের বুড়ো, আর আমি নাকি তোমাকে 26-27 বছরের যুবক ভেবেছিলাম। ভাবা যায়? তাই তো বলি তুমি এত দুর্বল কেন? জেভিয়ার একবার নিজের ঘাড় বাঁকা করে আনায়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে, কি, আমি দুর্বল? আম অলওয়েজ অ্যান এক্সপার্ট, স্পেশালি ইন বেড গেমস। হু নোজ বেটার দ্যান ইউ? আনায়া নিজেকে কিছুটা সামলে নেয়, আর কিছু বলে না। সে এখন ঘুমন্ত নেকড়েকে জাগাতে চায় না। এরপর আনায়া চোখ নামিয়ে আস্তে করে বলে, আমার ব্যাগ খুঁজে পাইনি আমি। তোমার ভাই কই যেন রেখেছে, তাই আমি গোসল করে এসে পড়ার জন্য কিছু পাইনি। একটু থেমে আবার বলে, তোমাকে সিরিয়াস করার চেষ্টা করছি না একটু, আমি শুধু একটু মজা করে বলেছি। জেভিয়ার ঠোঁট বাঁকিয়ে বলে, তবে আমি তো অলরেডি সিরিয়াস হয়ে গিয়েছি। ইউ আর লুকিং সো হর্নি লাভ বার্ড, আমার হর্নি পাখি। জেভিয়ার ধীরে ধীরে আনায়ের দিকে ঝুঁকে এগোতে থাকে। আনায়ের হাতে ভর দিয়ে পেছনে যেতে থাকে। তবে শেষ রক্ষা হলো না। জেভিয়ার আনায়ের হাত চেপে ধরে বিছানায় ফেলে দেয় তাকে। আনায়ের দিকে ঝুঁকে আনায়ের লালচে ঠোঁট জোড়া দখল করে নেয়। আনায়া জেভিয়ারকে ধাক্কাতে থাকে, তবে জেভিয়ারকে এক চুল পরিমাণও সরাতে পারে না। জেভিয়ার আনায়ার গায়ের তোয়ালে খোলার জন্য এক কোণা ধরে টান দিতে যাবে, তখনই আনায়া গায়ের তোয়ালে চেপে ধরে চোখ বড় বড় করে হালকা কাপা কণ্ঠে বলে, আমি মাত্রই শাওয়ার নিয়ে এসেছি জেভিয়ার। দেখো তুমি এখন আবার আমার দিকে এইভাবে এগোচ্ছ কেন? কজ আই ওয়ান্ট টু ফাক ইউ বেবি। জেভিয়ার ভাবলেশীনভাবে জবাব দিয়ে সাথে সাথে এক টান মেরে তোয়ালে খুলে ফেলে। আনায়ার উন্মুক্ত ফর্সা দেহ তার সামনে উন্মুক্ত হয়। জেভিয়ার আনায়ার সম্পূর্ণ শরীরে ছোট ছোট করে কামড় দিতে থাকে। সে আনায়ার বুকের স্পর্শকাতর জায়গাটিতে নিজের মুখ ডুবিয়ে দেয়। আনায়া কেঁপে কেঁপে ওঠে। আনায়া তাকে সরানোর জন্য হাত দিয়ে ঠেলতে থাকে। জেভিয়ার আনায়ার হাত চেপে ধরে তার লম্বা চিকন চিকন দুটো আঙুল নিজের মুখে পড়ে নেয়। আনায়া আঙুলে উষ্ণতাপ পেয়ে তার হাতও কাঁপতে থাকে। আচমকাই কেউ দরজায় কড়া নাড়তে থাকে। আনায়া সিটকে কিছুটা দূরে সরে যেতে চায়, তবে জেভিয়ারের শক্তপোক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারে না। দরজায় আবারও কেউ কড়া নাড়ে। আনায়া জেভিয়ারের মাথা ধরে তাকে নিজের বুক থেকে উঠাতে চায়, তবে বরাবরের মতো এইবারও ব্যর্থ হয়। দরজায় অনবরত শব্দ হয়ে চলেছে। আনায়া জেভিয়ারের চুল টেনে ধরে উঠাতে চায়। জেভিয়ার ভ্রুকুসকে আনায়ার দিকে তাকায়। সমস্যা কি? খামসাখামসি করছো কেন? আমি যখন তোমাকে টেস্ট করায় ব্যস্ত থাকবো, অবশ্যই তখন ভুল করেও আমাকে ডিস্টার্ব করবে না, নয়তো তুলে এক আছাড় মারবো। আনায়া ফিসফিস করে বলে, অনেকক্ষণ ধরে কেউ ডাকছে, দেখো না একবার, হয়তো তোমার বাবা এসেছে। সো হোয়াট, আমি আমার প্রাইভেট টাইমে কারো ডিস্টারবেন্স সহ্য করি না। আনায়া জেভিয়ারকে ঠেলে ঠুলে বিছানা থেকে নামিয়ে দরজা খুলতে পাঠায়। জেভিয়ার দরজা খুলে সামনে তাকাতেই তার রাগের মাত্রা তরতর করে বেড়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে অ্যারিক্স। অ্যারিক্স কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে ভেসে আসে জেভিয়ারের গর্জন, আউট। অ্যারিক্স ভ্রুকুচকে বলে, আউট মানে? আমি কি আড্ডা দিতে এসেছি নাকি? তোর সাথে আমার দরকারি? পুরো কথা শেষ হওয়ার আগেই জেভিয়ার অ্যারিক্সের শার্টের বাম পাশে কলার চেপে ধরে বলে, আই সেইড গো ফ্রম হেয়ার। অ্যারিক্স রাগি চোখে জেভিয়ারের দিকে তাকিয়ে আছে। সে জেভিয়ারকে একটা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিতে চায়, তবে ধাক্কায় জেভিয়ার নড়ে উঠলেও তাকে সরাতে পারেনি। কিছুক্ষণ পর জেভিয়ার অ্যারিক্সকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। অ্যারিক্স দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গড়গড় পায়ে নিচে চলে যায়। এসে সরাসরি তার বাবার ঘরে গিয়ে পাশে একটা কাচের টেবিলে জোরে করে লাথি বসায়। সাথে সাথেই টেবিলটা উল্টো হয়ে পড়ে ভেঙে যায় কয়েক টুকরো হয়ে। তার বাবা তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে শান্তভাবে। আজ বেশ অনেকদিন পর সে অ্যারিক্সকে এইভাবে রেগে যেতে দেখল। অ্যারিক্স রাগে ফুঁসছে, একটার পর একটা দামি জিনিসপত্র ভেঙে ফেলছে। গ্লাস টেবিলটা গুঁড়িয়ে গেছে। পাশে রাখা মার্বেলের ফুলদানি ছিটকে পড়েছে মেঝেতে। এবার সে ঘুরে গিয়ে একটা নরম সোফায় লাথি মারল। প্রচণ্ড শব্দ হলো। জন রেভেন উঠে এসে গম্ভীর কণ্ঠে বললেন, অ্যারিক্স শান্ত হও, জেভিয়ার কোথায়? অ্যারিক্স দাঁতে দাঁত চিপে রাগে কাঁপছে, চোয়াল শক্ত করে বলল, ওই ফাঁকারকেই ডাকতে গিয়েছিলাম, আর ও আমায় আমায় অপমান করলো। কার সামনে জানো? ওর ওই দুদিনের জন্য ভাড়া করা বউটার সামনে। তার চোখ লাল হয়ে গেছে, রাগে মুখ কাঁপছে।
আজ আমায় যা বলেছে সেটা আমি সারা জীবনেও ভুলব না। আমি ওকে এই বাড়িতে আর রাখবো না। না ওকে, না ওর ওই অভিনয়ের রানীকে। দেখো তুমি আমি কি করি। জন রেভেন তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। এরপর পকেট থেকে ফোন বের করলেন। 10 মিনিটের মধ্যে এসো আমার বাড়িতে। ফোন কেটে তিনি চুপ করে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। অ্যালেক্স তখনও পেছনে মুখ করে দাঁড়িয়ে আছে, চোখের কোণায় রাগে জল জমে গেছে। প্রায় 10 মিনিট পর বিলাসবহুল একটা কালো গাড়ি এসে থামল ড্রেভেন ম্যানশনের সামনে। দরজা খুলে নেমে এলো এক অসাধারণ সুন্দরী নারী। বয়স আনুমানিক 26-27 বছর। পরনে ছিমছাম ছোট ফিটিং পোশাক, সোনালি রঙের সোজা চুল কাঁধ ছুঁয়ে নেমে এসেছে, ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক। হাই হিল পরে ধীর পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করল। জন রেভেন তার দিকে তাকে মাথা হালকা নাড়লেন। ওকে নিয়ে যাও এখান থেকে। মেয়েটির নাম লরিনা, চোখে এক ধরনের ঠান্ডা তীক্ষ্ণতা। সে এগিয়ে এসে অ্যারিক্সের দিকে, মুখে কোনো কথা নেই। অ্যারিক্স কিছু না বলে তার দিকে তাকালো, বুঝে গেল কি করতে হবে। তার চোখে রাগের ছায়া এখনও টাটকা, কিন্তু পেছনে ফিরে যাওয়ার ইচ্ছেও নেই। চোখের ইশারায় মেয়েটিকে হাঁটার ইঙ্গিত দিল। লরিনা এগিয়ে গেল, অ্যারিক্স তার পেছনে। যেতে যেতে অ্যারিক্স দাঁড়িয়ে একবার ফিরে বলল, ড্যাড, তোমার বড় ছেলেটাকে একটু সামলে রেখো। নেক্সট টাইম পরিণতি অনেক ভয়ঙ্কর হবে। তখন অ্যারিক্সের মুখের ওপর দরজা ধপ করে বন্ধ করে দিয়ে সামনে তাকে এতক্ষণের গম্ভীর মুখটা আরও কুঁচকে যায়। সে ঘুরে দাঁড়িয়ে বেডের দিকে তাকায়, কিন্তু বিছানা খালি। তার চোখ তৎক্ষণাৎ তীক্ষ্ণ হয়ে ওঠে, ভ্রু কুঁচকে চারপাশে তাকায়। ঘর নিস্তব্ধ, কোথাও আনায়ের কোনো সাড়া নেই। হঠাৎই তার চোখ পড়ে ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের দরজাটা সামান্য ফাঁক, সেই ফাঁক গলিয়ে একজোড়া কৌতূহলী চোখ তাকিয়ে আছে ঠিক তার দিকেই। দরজার ফাঁক দিয়ে শুধু মাথাটুকু বের করে রেখেছে সে। জেভিয়ারের কুঁচকে থাকা ব্লু আচমকায় শিথিল হয়ে আসে, চোখে একরকম শান্ত বিষাদ জমে ওঠে। সে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই আনায়া দ্রুত দরজাটা ভেজিয়ে দেয়, কিন্তু তার এই হঠাৎ প্রতিক্রিয়া যেন জেভিয়ারের বুকে কোথাও কাটা ফুটিয়ে দেয়। রাগে হাত মুষ্টি করে ঠোঁট চেপে ধরে, তবে কিছু একটা মনে করে শুধু নিজের হাত ঘড়ির দিকে একবার তাকায়। সময় দেখে ধীরে ধীরে রেডি হতে শুরু করে। স্যুট পরে হালকা পারফিউম স্প্রে করে চুলে আঙুল চালিয়ে নিজেকে গুছিয়ে নেয়। দরজার পাশে রাখা ব্যাগটা তুলে নেয় নিজের প্রয়োজনীয় ফাইল সহ। আর একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে বেরিয়ে পড়ে। 20 মিনিট পর ওয়াশরুমের দরজা খুলে আনায়া ধীরে পায়ে পা ফেলে বের হয়। ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে এখনো। গালে হালকা রক্তিমতা, চোখে ঘোলাটে অভিব্যক্তি। বিছানার দিকে তাকিয়ে পড়ে যায় তার দৃষ্টি। খাটের উপরে রাখা একটা ব্যাগ। সে নীরবে এগিয়ে যায় ব্যাগটার দিকে। চোখে এক ধরনের সংশয় নিয়ে চেইন খুলে দেখলো ভেতরে তার জন্য রাখা একটা সুন্দর পরিষ্কার ড্রেস। একটা হালকা গোলাপি কালারের ড্রেস, সঙ্গে হালকা পারফিউমের সুবাস লেগে আছে। আনায় নীরবে সেটা বের করে নেয়, ধীরে ধীরে শরীরে জড়িয়ে নেয় ড্রেসটা। রাত অনেক গভীর হয়েছে, চারদিক নিস্তব্ধ। মস্কোর জানালা বেয়ে হালকা তুষারপাত পড়ছে, বাইরের আলো ঘরে দেওয়ালে সাদা নরম ছায়া ফেলে যাচ্ছে। আনায়া বিছানার ওপর নিঃশব্দে শুয়ে আছে, দৃষ্টি তার সাদে আটকে আছে অনেকক্ষণ ধরে, যেন ঘড়ির কাঁটার মতোই এক জায়গায় থমকে গেছে সবকিছু। শুধু একবার সার্ভেন্ট এসে টেবিলে খাবার রেখে গিয়েছিল। আদেশ ছিল সে যেন রুম থেকে না বের হয়। স্পষ্টভাবে বলা, ঘর থেকে বের হওয়া নিষেধ। কে বলেছে? অবশ্যই জেভিয়ার। কোনো ব্যাখ্যা দেয়নি, শুধু চোখে তাকিয়ে কঠোর স্বরে বলে গিয়েছিল বিকেলের আগে ডোর লক থাকবে। ডোন্ট ইভেন ট্রাই টু গেট আউট। আনায় কিছু জিজ্ঞেস করেনি। জেভিয়ার এখনো ফেরেনি বাড়িতে। নির্জনতা কানের পাশে ফিসফিস করে যেন বলছে, তুমি বন্দি, তুমি অবাঞ্ছিত, তুমি একটা সমস্যা। আনায়া ধীরে উঠে বসলো, খাবারে হাত দেয়নি এখনো। টেবিলে রাখা হালকা গরম স্যুপের ভাবও এখন আর নেই, ঠান্ডা হয়ে এসেছে অনেক আগেই। সে জানালার দিকে এগিয়ে গিয়ে পর্দা সরায়। বাইরে বরফ পড়ছে একটানা। হিমশীতল পরিবেশে একটা কাঁপুনি অনুভব করে নিজের শরীরে। সে হালকা কম্বলে নিজেকে জড়িয়ে আবার বিছানায় ফিরে আসে। নিজেকে প্রশ্ন করে, এভাবে বন্দি হয়ে থাকতে হবে আমাকে? এটাই কি জেভিয়ারের ভালোবাসা? আনায়া চুপচাপ বিছানায় গিয়ে আবার শুয়ে পড়ে। সে কিছুতেই ঘুমোতে পারছে না। পেটের খিদে চাপা দেওয়া যায়, কিন্তু গলার তৃষ্ণা না। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে উঠে দাঁড়ায়। ঘরের আশেপাশে তাকিয়ে দেখে পানি নেই, বোতল ফাঁকা, জগও খালি। এক মুহূর্তে সে দ্বিধায় পড়ে। জেভিয়ার নিষেধ করেছিল বের হতে, কিন্তু এখন? তবু বাধ্য হয়ে দরজার লক টিপে ধীর পায়ে ফেলে রুমের বাইরে বের হয়।
ড্রেভেন ম্যানশনের করিডোর নিস্তব্ধ, চারদিকে গা ছমছমে অন্ধকার, শুধু সামান্য আলোর রেখা পড়েছে সিঁড়ির বাঁক ঘেঁষে রাখা ছোট্ট ল্যাম্প থেকে। সে ধীরে ধীরে নিচে নামতে থাকে। হঠাৎই একটা গোঙানির শব্দ ভেসে আসে। আনায়ের পা থমকে যায়। শব্দটা ডান দিকের করিডোর থেকে, তার শ্বশুরের রুমের দিক থেকে আসছে। ভ্রু কুঁচকে তাকায় সে, বুকের ভেতর কেমন দুরু দুরু করছে। সে আরেকটু এগিয়ে যায়, পায়ের শব্দ হয় না। এমনভাবে হাঁটছে যেন মেঝে ছুঁয়ে নেই ওর পা। ঠিক তখনই ঝট করে দরজা খুলে যায়। আনেয়া চমকে পেছনে সরে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে আসে তাদের বাড়ির এক নারী সার্ভেন্ট। তার চোখ ছলছল, চুল এলোমেলো, গায়ের পোশাক অগোছালো, আর তার গালে হাতে ঘাড়ে স্পষ্টভাবে লালচে কালশিটের দাগ। আনেয়া হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। সার্ভেন্ট মেয়েটা মাথা নিচু করে কাঁপতে কাঁপতে দ্রুত হাঁটতে শুরু করে। কোনো কথা বলে না, শুধু গায়ের জামাটা ঠিক করতে করতে গায়েব হয়ে যায় করিডোরের অন্য প্রান্তে। আনায়া একচোট স্তব্ধ, তার মনে হাজারটা প্রশ্ন দানা বাঁধে এক মুহূর্তে। ও কি দেখলো এখন? ওই রুমে কি হয়েছিল? ঠিক তখনই তার কাঁধে ঠান্ডা একটা স্পর্শ। কোনো কিছুর আগাম সংকেত ছাড়াই আনায়া যেন মুহূর্তে পাথর হয়ে যায়।